আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। শুরুতেই জানিয়ে দিব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। মানুষের ভাগ্য পরিবর্তনের সব কর্মসূচি আই হ্যাভ এ প্ল্যানের অংশ, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই লক্ষ্যই বাস্তবায়ন করা হবে বাজেট। কোটি টাকা নিয়ে পিছনে ঘুরছে আদ্দিন হাসপাতাল, লোভ হয়নি বললেন স্বাস্থ্যমন্ত্রী। যেটাই হোক সিদ্ধান্তে আস্থাবান ছিলেন প্রধানমন্ত্রী। এই যে আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে, আল্লাহর রহমতে আপনাদের দোয়া কোনো টাকার প্রতি লোভ হয় নাই। ক্রিকেটার নাইমকে মারধরে এসআই সহ ৩ জন সাসপেন্ড, আটক ১। সতীর্থদের তীব্র ক্ষোভ, নিন্দা, তদন্তে ৩ সদস্যের কমিটি। এবং আজ ভোরে শুরু হচ্ছে ব্রাজিলের হেক্সা মিশন, প্রতিপক্ষ মরক্কো। ইনজুরিতে নেইমার না খেলার সম্ভাবনাই বেশি। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার এখন যেসব কর্মসূচি হাতে নিয়েছে এগুলোই আই হ্যাভ এ প্ল্যানের অংশ বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এই ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই পর্যায়ক্রমে বাজেট বাস্তবায়ন করা হবে। কিন্তু জনগণের বাজেটের বিরোধিতা যারা করছেন তারা বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন বলেও অভিযোগ করেছেন সরকার প্রধান। কক্সবাজারের চকরিয়ায় জনসমাবেশে এসব কথা বলেন তিনি। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। পাহাড়, নদী আর সমুদ্র বেষ্টিত বিস্তীর্ণ জনপদ কক্সবাজারের চকরিয়া। সেই চকরিয়ায় পৌর বাস টার্মিনাল মাঠে সমাবেশে বিপুল জনতার অপেক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। অপেক্ষার প্রহর শেষে পরন্ত বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা রাত। নেতাকর্মীদের উল্লাসের মধ্যে মঞ্চে ওঠেন তারেক রহমান। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজ এলাকার লবণ চাষীদের দুর্ভোগের কথা তুলে ধরেন। বাজারের মধ্যে 1 প্যাকেট 1 কেজি লবণ খাওয়া দেয় 40-42 নবা, আর লবণ চাষি মাঠের মধ্যে 15 নবায় 1 কেজি বরাবর ফানা হলো। আর যদি কম করিও অনতুন এই দেশের লবণ চাষি হলো রে একবার সর্বনিম্ন 15 1 কেজি হতে দিয়া বলিব, বেশি দিলে দিব। লবণ চাষীদের সমস্যার সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, একটি মূল্য নির্ধারণ করব, যাতে করে লবণ চাষীরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়। পরে বাজেটের ইতিবাচক নানা দিক তুলে ধরেন তিনি। এই বাজেট বাস্তবায়ন হলে বেকার সমস্যা দূরীকরণ সহ মানুষের সুদিন ফিরবে বলেও আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বাজেটের বিরোধিতাকারীরা বাংলাদেশের মানুষের বন্ধু নয় বলেও মন্তব্য করেন সরকার প্রধান। যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট না বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না মানব না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না মানব না করছে? চট্টগ্রাম থেকে কক্সবাজারের সরু পথ প্রশস্ত করারও আশ্বাস দেন তারেক রহমান। আনোয়ারা, পটিয়া, বাঁশখালী, চকরে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে সামনে দিয়ে সোজা যে রাস্তাটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্তত পক্ষে 4 থেকে 6 লেন হওয়া উচিত। ইনশাল্লাহ এই রাস্তার কাজ আমরা ইনশাল্লাহ দ্রুতই হাত দিব, যাতে করে এই রাস্তাটি আমরা চট্টগ্রাম টু কক্সবাজার যে রাস্তাটি মেইন যে রাস্তাটা, সেটি আমরা ইনশাল্লাহ 4 থেকে 6 লেন করব ইনশাল্লাহ। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে 100 শয্যার করারও প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। যেখানে যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেটি 50 বেড আছে, সেটিকে 100 বেডে রূপান্তরিত করবে। এর আগে কক্সবাজারের পেকুয়ায় জুলাই গণ অভ্যুত্থানে জেলার প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎ করেন তার পরিবারের সদস্যদের সঙ্গে। তাদের হাতে তুলে দেন 20 লাখ টাকার সঞ্চয়পত্র। মাইদুর রহমান রুবেল, আরটিভি, চকরিয়া, কক্সবাজার।
বিএনপির রাজনীতি হচ্ছে দেশ ও মানুষের জন্য, তাই ভোটের কালই শুকানোর আগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বর্তমান সরকার। কক্সবাজার সফরে গিয়ে জনসভায় এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চায় বর্তমান সরকার, কিন্তু বিরোধী দল দেশকে অস্থিতিশীল করতে জনগণকে বিভ্রান্ত করছে। জনগণের বন্ধু কারা তা নির্ণয় করারও এখন সময় এসেছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। মাইদুর রহমান রুবেলের আরেকটি রিপোর্ট। পর্যটন নগরী কক্সবাজারে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছান, তখন সব দিক ছাপানো বৃষ্টি। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী চকরিয়া উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতালি খাল পাড়ে। এই খালের পুনর্খননের উদ্বোধন করেন তিনি। বাবা জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল পাড়ে একটি গাছের চারা রোপণ করেন তারেক রহমান। প্রায় ৪৮ বছর আগে জিয়াউর রহমান এই অঞ্চলের কৃষিজমির চাষাবাদ বৃদ্ধি, সেচ সুবিধা এবং পানি নিষ্কাশনের উদ্দেশ্যে এই পাতালি খাল খনন করেছিলেন। এরপর পাতালি এলাকায় পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তুলে ধরেন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের নানা দিক। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি। নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা কৃষক ভাইদেরকে প্রতি বছর তাদের বীজ, কষুক বলুন, সার বলুন কেনার জন্য প্রতি বছর এককালীন আমরা তাদেরকে ২৫০০ টাকার একটি সুবিধা দিতে চাই, এবং সেটি দিব আমরা ইনশাল্লাহ কৃষক কার্ডের মাধ্যমে। নতুন অর্থবছরের বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন সরকার প্রধান। বলেন, এই বাজেটের বিরোধিতা করে বিরোধী পক্ষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ দেশের মানুষের অবস্থার উন্নয়নে কাজ করে যেতেও দৃঢ়তা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের পাশাপাশি তৃণমূলে উন্নয়নের লক্ষ্যে উদ্বোধন করলেন পাতালি খালের পুনঃখননের। পর্যটন নগরী এই কক্সবাজারের আধুনিকায়ন এবং পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিলেন। ফলে এই এলাকার মানুষের যেমন বাড়বে কর্মসংস্থান, তেমনি বাড়বে পর্যটকের সংখ্যা, বাড়বে রাষ্ট্রের আয়। পরে ডুল হাজরা সাফারি পার্ক পরিদর্শন এবং মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। মাইদুর রহমান রুবেল, আরটিভি, কক্সবাজার। ৬ নবজাতকের মৃত্যুর পর লাইসেন্স বাঁচাতে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে পিছিয়ে ঘুরছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বলেন, টাকার কাছে অন্যায়কে প্রশ্রয় না দিয়ে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতাল সেবার নামে মানুষের হয়রানি করে আসছিল, যা জামাতের নেতারা সমর্থন দিয়েছে। এই সময় পাইলটিং স্কিমের মাধ্যমে দেশ সেবা দিয়ে দেশব্যাপী চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই যে আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে, আল্লাহর রহমতে আপনাদের দোয়া কোনো টাকার প্রতি লোভ হয় নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়েছি। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। আর জামাতের লোকেরা বলে যে এটা নাকি বেইনসাফ হয়েছে, মানে ও বেটাও জামাত করে। কৃষিকে এগিয়ে নিতে কৃষক ও কৃষিবিদদের জাতীয় পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি মহাসচিব আরও বলেন, কৃষি ও কৃষককে যারা ভালোবাসবে বিএনপি সরকার তাদের সঙ্গেই থাকবে। আর সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন জানান, জুলাই থেকে ৪০,২০,০০০ পরিবারকে ফ্যামিলি কার্ড এবং ব্যাপক আকারে কৃষক কার্ড প্রদান কার্যক্রম শুরু হবে। এ সময় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ ডিপ্লোমা কৃষিবিদরা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ কৃষকদেরকে জাতীয় পুরস্কার দেওয়া হতো, সেটা আবার চালু করার কথা আমি বলবো। একই সঙ্গে শ্রেষ্ঠ সহকারী কৃষিবিদ, উপসহকারী কৃষি উপসহকারী, তাদেরকেও পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। কৃষিবিদদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং যারা কৃষিকে ভালোবাসে, কৃষককে ভালোবাসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সঙ্গে থাকবেন। সামনে 1 জুলাই থেকে প্রায় 40,20,000 মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। অন্যদিকে কৃষক কার্ড, সেটা আপনাদের নিজেদের কার্ড, আপনাদের মন্ত্রণালয়ের, সেটি প্রণয়নেও আপনারা সবচেয়ে বেশি উদ্যোগী এবং এটাও কিন্তু জুলাই থেকে আবার ব্যাপক আকারে শুরু হবে। গঠনের পর শুধু রাষ্ট্র পরিচালনায় নয়, দলকে সময়োপযোগী ও আরও কার্যকর সংগঠনে রূপ দেওয়ার চ্যালেঞ্জও রয়েছে বিএনপির সামনে। সেই লক্ষ্য পূরণেই 1 দশকের বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের 7ম জাতীয় কাউন্সিল। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, কাউন্সিলকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দীর্ঘ প্রতীক্ষার পর এই কাউন্সিলের তৃণমূলের প্রত্যাশা পূরণ হবে বলেও জানান তারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দীর্ঘ 17 বছরের আন্দোলন, মামলা হামলা, কারাবরণ, নির্বাসন আর রাজনৈতিক প্রতিকূলতার পথ পেরিয়ে অবশেষে ক্ষমতার কেন্দ্রে ফিরে এসেছে বিএনপি। রাজপথের সংগ্রাম থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা দলটির জন্য গত কয়েক বছর ছিল ইতিহাসের এক কঠিন অধ্যায়। নির্বাচনী লড়াইয়ে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হয়। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর রাষ্ট্র পরিচালনার পাশাপাশি সামনে এসেছে আরেকটি বড় চ্যালেঞ্জ, দলকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে সুসংগঠিত করা। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে গেছেন দলের অনেক অভিজ্ঞ নেতা। ফলে আন্দোলনমুখী সংগঠনকে এখন রূপ দিতে হচ্ছে একটি সুসংহত শাসক দলের কাঠামোয়। এই বাস্তবতায় দীর্ঘ 1 দশকের বেশি সময় পর দলের 7ম জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কাউন্সিল হবে বছরের মধ্যেই, আমরা এখন সময় নির্ধারণ করিনি। এটি হবে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রথম জাতীয় কাউন্সিল। আর সেই কারণেই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা, আগ্রহ ও প্রত্যাশা। যারা আমরা মাঠ লেভেলের নেতাকর্মী, আমরাও অনুপ্রাণিত হই। উনি তো এখন শুধু পার্টি চেয়ারম্যান নন, তিনি তো প্রধানমন্ত্রীও বটে। তো সুতরাং প্রধানমন্ত্রী তো গুরুদায়িত্ব, এর মধ্যেও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি খবর রাখছেন। পার্টি চেয়ারম্যান হিসেবে যে সিদ্ধান্তগুলো দেওয়া দরকার, সেই সিদ্ধান্তগুলো তিনি দিচ্ছেন। দীর্ঘ বিরতির পর এবারের কাউন্সিলকে দল পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। গত 17 বছর তো আমাদের বিএনপির নেতা কর্মীরা কিন্তু সেইভাবে অগ্রসর হইতে পারে নাই। আমরা ত্যাগীদের এবং যারা কাজ করেছে, দেখিয়েছে, যখন কাউন্সিল হবে তখন এই ধরনের নেতা কর্মীদেরকে এখানে মূল্যায়ন করা হবে এবং আমার বিশ্বাস যে দল আরও অগ্রসর হবে। এবারের কাউন্সিলে কি চমক থাকবে, দলের কৌশলগত কারণে বিষয়টি প্রকাশ না করে অপেক্ষা করার কথা বললেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। স্বাভাবিকভাবে আমরা যেহেতু ক্ষমতায়, কাউন্সিলটা একটু জাঁকজমকপূর্ণই হবে। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাওয়া 7ম কাউন্সিলকে ঘিরে দলের মধ্যে বাড়ছে প্রত্যাশা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই কাউন্সিলই নির্ধারণ করে দিতে পারে দলটির আগামী দিনের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক পথ চলার নতুন দিগন্ত। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের 220 কোটি মানুষের বাইরে বাংলাদেশ ভারতের ঐক্যের কথা বলাকে সন্দেহজনক বলে মন্তব্য করেছে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে রাজধানী কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ক এক সেমিনারে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে জাতীয় স্বার্থ নিশ্চিত করতে সার্কভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। এই সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর ফ্যাসিবাদ বিরোধী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ফ্যাসিস্টরা সকলের কমন শত্রু, সেই প্রশ্নে কোনো আপোষ নেই। ভারতের জনগোষ্ঠীর সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের জনগোষ্ঠীর যোগফল আমরা তাদেরকে বিনয়ের সঙ্গে মনে করে দিতে চাই। সার্কের জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে এখন 220 কোটি মানুষ। আমাদেরকে যদি পৃথিবীতে, আমাদের দেশের বাইরে
নতুন কোনো জনশক্তির উপরে ভর করে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে জাতীয় স্বার্থ এবং অন্য সকলের স্বার্থকে নিশ্চিত করতে হয়, তাহলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সকলে মিলে। শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতা থেকে বিগত সময়ে 7,500 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, এমন অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, অবসরে যাওয়া প্রায় 65,000 শিক্ষককে চলতি বছরের জুলাই মাস থেকে ন্যূনতম 1 লাখ টাকা করে প্রদান করা হবে। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ভবিষ্যতে শিক্ষা খাতের বরাদ্দ জিডিপির 5% উন্নীত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান মন্ত্রী। আপনার কল্যাণ ট্রাস্ট উৎসব ভাতা থেকে 7,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। আমরা এই জুলাই মাসের শেষে একটি টোকেন অর্থাৎ ন্যূনতম পক্ষে 1 লাখ টাকা করে হলো আমরা আমাদের এই যাত্রা এই বছরের এই জুলাই শেষেই আমরা শুরু করব। সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হলে শেষ পর্যন্ত জনগণই তার জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটলে জনগণকে আবারও গণ অভ্যুত্থানের পথে হাঁটতে হবে। চট্টগ্রামের লালদিঘির ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তারা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। শনিবার বিকেলে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ নানা দাবিতে চট্টগ্রামের লালদিঘির ময়দানে 11 দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, যে সরকার জনরায় মানে না সে সরকার জনগণের সরকার হতে পারে না। জনগণ যখন দেখবে 70 মানুষের রায়কে আপনারা অপমান অগ্রাহ্য করছেন, জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। যে সরকার জনরায় মানে না সেই সরকার জনগণের সরকার হতে পারে না। এদিকে জুলাই সনদ নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, সরকার যদি স্বৈরতন্ত্রের পথে অগ্রসর হয় জনগণ তা মেনে নেবে না। তিনি আরো অভিযোগ করেন, দলীয় কর্মীদের ভাগ্য পরিবর্তন ও লুটপাটের বাজেট পেশ করা হয়েছে। আপনি একটা বাজেট দিয়েছেন যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন, যেই স্বপ্ন পূরণ করতে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হবেন। একটা বাজেট দিয়েছেন, যেই বাজেটকে বাস্তবায়ন করতে হলে আপনাকে কয়েক লক্ষ কোটি টাকা ঋণ নিতে হবে বিভিন্ন দেশ থেকে। আমাদেরকে প্রথম থেকে শুরু থেকে এই নতুন গজিয়ে ওঠা স্বৈরতন্ত্রকে ঠেকিয়ে দিতে হবে। এ সময় বক্তারা বলেন, সরকার একদলীয় বাকশালী শাসন বাস্তবায়নের পায়তারা চেষ্টা করলে রুখে দেওয়া হবে। বাংলাদেশের স্বাধীনতার উপর যদি, সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত আসতে চায় সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। আবরার মাহি, টিভি। জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগে পুলিশের এক এসআই সহ 2 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিএমপি কমিশনার। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঢাকা থেকে প্রিমিয়ার লিগের খেলা শেষে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছে সিএনজি অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন নাঈম হাসান। লালখান বাজারে পৌঁছলে পুলিশ পরিচয় কয়েকজন তার গাড়ির গতিরোধ করে এবং অন্য একটি গাড়িতে তোলার চেষ্টা করেন। এতে আপত্তি জানালে তাকে মারধর করা হয়। এমনকি পরিচয় দেওয়ার পরও মারধর ও হেনস্থা বন্ধ হয়নি। উনি আমাকে গলা চিপে ধরে ওদের গাড়িতে ধরে রাখছে, আর ওরা ইচ্ছা মতন হ্যারাসমেন্ট করতেছিল। পুলিশ ছিল 2 জন, আরেকজন একটা সাদা পাঞ্জাবি পরা একটা মানুষ ছিল। ও কিছু পরিচয় দেয় না, ও মারতেছিল একটা ফাইট দিয়ে, বলতেছে তুই আসামি, তুই কথা বলবি না। তারপরে আমি পরিচয় দিয়েছি, আইডি কার্ড দেখাইছি। আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওই মানুষগুলা ভুক্তভোগী হবে। নাঈমকে মারধরের ঘটনায় এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও পুলিশের সোর্স সোহেলকে আসামি করে মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে। এতে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগ আনা হয়। এটা যদি না অ্যাকশন না হয়
তাহলে আমরা কি ওদেরকে ছেড়ে দেবো নাকি? আমরা মামলা করছি না। এদিকে জড়িত পুলিশের সোর্স সোহেলকে আটক করা হয়েছে, আর এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে অলরেডি আটক করা হয়েছে এবং আমি যেটা বলেছি, যেটা পুলিশ সদস্য যারা দায়ী আছে, পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি মোতাবেক সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো ব্যক্তিগত দায় পুলিশ ডিপার্টমেন্ট বহন করবে না, যে তাকে নিজেকেই বহন করতে হবে আনপ্রফেশনাল আচরণ। এ ঘটনায় ক্রিকেট আঙ্গনে উঠেছে নিন্দার ঝড়। ফেসবুক পোস্টে ক্ষোভ জানিয়েছেন লিটন দাস, মুশফিকুর রহিম সহ অনেকেই। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি ও ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব। নাদিরা সুলতানা, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।